ঐতিহাসিক ৭ই জুন উপলক্ষে আজকে এই আলোচনা সভার সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত আওয়ামী পরিবারের ভাই ও বোনেরা, ৭ই জুনে মনু মিয়া রক্তের পথ বেয়েই প্রথম ৬ দফার জন্য রক্ত দিয়েই আমরা স্বাধীনতার রক্ত দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। ১৯৬৫ সালে ৬ই সেপ্টেম্বর পাক ভারত যুদ্ধ হয়। সেই পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রাখা হয়। সেদিন যদি ভারত আমাদের আক্রমণ করত, একটা ভাঙ্গা বিমানও ছিল না। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ অসহায় অবস্থা আল্লাহর কাছে ভরসা করেছিল। ১৭ই সেপ্টেম্বর পাক ভারত যুদ্ধের জন্য তাশকান্দে রাশিয়ার উদ্যোগে এক বৈঠক হয়, যুদ্ধবিরতি। সেই বৈঠকে আইয়ুব খান যায় আর লাল বাহাদুর শাস্ত্রী যায়। সেখানে যুদ্ধে বন্ধুর একটা চুক্তি হয়, কিন্তু দুঃখের বিষয় যে লাল বাহাদুর শাস্ত্রী এই চুক্তি করার পর তিনি মারা যান। এরপর ১৯৬৬ সালে আপনার এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আপনার এরা নওয়াব নসরুল্লাহ খান আওয়ামী লীগের নওয়াব নসরুল্লাহ খান আওয়ামী লীগের অল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। তাশকান্দ চুক্তি সম্পর্কে আলোচনার জন্য সেই সমস্ত বিরোধী দলদের একটা কনভেনশন ডাকেন। লাহোরে সেই কনভেনশন হয়, বঙ্গবন্ধুকেও ডাকা হয়। আমাদের এখানে অনেক আতাউর রহমান যান, বঙ্গবন্ধুও যান। সেখানে মৌলানা মওদুদিও থাকেন, মৌলানা দৌরান ওলিয়া খান, মাহমুদ আলী, ফরিদ আহমদ সবাই যান। এই কনভেনশনে তারা আইয়ুবের বিরুদ্ধে কি করা যায় এইটা আলোচনা করতে গেলেন। সেই মুহূর্তে বঙ্গবন্ধু বললেন, আগে আমার ব্যাপারে আলোচনা করতে হবে। আমার অনেক সমস্যা রয়েছে পূর্ব পাকিস্তানে। এখানে শোষণ, বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য, দেশ রক্ষার কোন সরঞ্জাম নাই। আগে আমার কথা শুনতে হবে। তারা শুনতে রাজি হল না। তখন বঙ্গবন্ধু রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং কখন কি করতে হবে এটা অন্য কোন নেতা ছিল না। বঙ্গবন্ধু কিন্তু চিন্তা করে রেখেছিল যে পাকিস্তানের সাথে থাকা যাবে না, কিন্তু সেটা কিভাবে ওখান থেকে বেরোয় আসবে এবং জনগণকে সমর্থন নিয়ে সেই চিন্তাও তিনি করেছেন। এটা বঙ্গবন্ধু ১৯৫২ সালে পাকিস্তানে যে বলেছিল। ৫২ সালে ২২শে মে বঙ্গবন্ধু পাকিস্তানে চলে গেছিল। যখন ভাষা আন্দোলনের পর মুক্তি পেয়ে বঙ্গবন্ধু পাকিস্তান সরহদের সাথে দেখা করে এক সাংবাদিক সম্মেলনে ২ ঘন্টা বঙ্গবন্ধু সেখানে চিন্তা করে রেখেছিল এই পাকিস্তানের সাথে থাকা যাবে না। সেই সাংবাদিক সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিলেন, পূর্ব পাকিস্তান জনগণকে যেমন শোষণ করা হচ্ছে করাচিতে বসে,
যে অত্যাচার করা হচ্ছে, চাকরিতে সে বৈষম্য দিয়েছে, ব্যবসা বাণিজ্য বৈষম্য করছে, তাহলে একদিন পূর্ব পাকিস্তান পাকিস্তানের সাথে থাকবে না, ওই পাকিস্তানের মাটিতে বসে তিনি বলে আসছিলেন, তার মতন নেতা হবে না। এটাও উনি সুযোগ করছেন যে 6 দফা মানে 1 দফা, বাংলার স্বাধীনতা। 6 দফাতে কি আছে? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, অন ম্যান অন ভোট। দ্বিতীয় দফায় আছে ফেডারেল গভর্নমেন্টের কাছে ডিফেন্স ও ফরেন থাকবে এবং বাকি সব থাকবে প্রাদেশিক সরকারের কাছে। 3 নম্বরে তিনি দিয়েছিলেন 2 অংশের মধ্যে 2টা মুদ্রা থাকবে, সহজে আদান প্রদান হবে। আর একটা মুদ্রা থাকতে পারে, সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। চতুর্থ হচ্ছে ঋণের ধার্য ক্ষমতা, রাজস্ব আহরণ ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকতে হবে। আর পঞ্চম, 2 অংশে ফরেন কারেন্সি অর্জনের জন্য যে পৃথক অ্যাকাউন্ট থাকবে, কেন্দ্রীয় সরকার আর প্রাদেশিক সরকার সমান অংশে সেটা মেটাবে। আর 6 নম্বর যে দিয়েছিলেন, যেটা নিয়ে মাথা খারাপ হয়ে গেছিল, প্রদেশে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। আমরা যেটা আসি এভাবে হবে না, নিজস্ব নিরাপত্তা পাকিস্তানের দিকে তাকায় থাকতে হবে না। নিরাপত্তা ব্যবস্থা পূর্ব পাকিস্তানে একটি অস্ত্র কারখানা, একটি সামরিক একাডেমি স্থাপন করতে হবে এবং নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে হতে হবে। বঙ্গবন্ধু মিটিংয়ে বলতেন, আটু পানিতে যারা সত্তার কাছে যে মারা যায় আর সেইখানে হয় নৌবাহিনী প্রধান, আর বাংলাদেশে হবে না। এইটা দিয়ে ওদের মাথা কাটে। এইটা দেওয়ার পর, আমি শেষ করছি, এইটা দেওয়ার পর তারা পাগল হয়ে গেছে। বঙ্গবন্ধু 11 তারিখ ফিরে আসেন, এয়ারপোর্টে সাংবাদিকরা ধরে যে আপনি কি বলছেন? তবে বলে, আমি 6 দফা দিচ্ছি, বাংলার মানুষের মুক্তি সনদ, 6 দফা ছাড়া বাঙালিদের মুক্তি হবে না। তখন বঙ্গবন্ধু পরে অর্কিং কমিটি মিটিং করেন, অর্কিং কমিটি মিটিং করে সেখানে, এরা হয়তো এখন অনেকে জানেন না, আমি একটু জানাই দিতে যাচ্ছি, তখন কিন্তু মৌলানা তর্কবাগী ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট। উনি কিন্তু আর থাকতে চায় না এই 6 দফা দেওয়ার পর। তখন বঙ্গবন্ধু সম্মেলন করেন ইডেন হোটেলে। সম্মেলনে বঙ্গবন্ধু প্রেসিডেন্টের তাজউদ্দিনে আরম্ভ করে এই 6 দফা নিয়ে তিনি সারা বাংলাদেশে শোটা আরম্ভ করেন। এবং বঙ্গবন্ধু যখন শুনল, আইয়ুব খান পাগল হয়ে গেল। লোকে লোকারণ্য, যেখানে যায় লোক, সেই বগুড়ার থেকে আরম্ভ করে খুলনা, যশোর, তারপর বরিশাল, এদিকটা আপনার সিলেট করে যখন শেষ মিটিং করলো 8ই মে আপনার নারায়ণগঞ্জে, বিরাট বড় মিটিং করলো। বঙ্গবন্ধু এক একটা মিটিং করে, বঙ্গবন্ধুকে মামলা দেয়, বঙ্গবন্ধু জামিন নেই। নারায়ণগঞ্জে যখন মিটিং করলেন তখন ও পাগল হয়ে গেল। বঙ্গবন্ধু আসার পর তাকে অ্যারেস্ট করলো 8ই মে। 8ই মে অ্যারেস্ট করার পর আওয়ামী লীগ ঠিক করলো 13ই মে মিটিং হবে পল্টন মহলে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে বঙ্গবন্ধু মুক্তি আর 6 দফা বাস্তবায়ন। সেই 13ই মে মিটিং হলো। সেই মিটিংয়ে সভাপতিত্ব করলো হলো আপনার শেখ হাফিজুর রহমান। উনি নারায়ণগঞ্জের ছিলেন। তখন আওয়ামী লীগ নেতারা অনেকে হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতারা সব গ্রেপ্তার হয়ে গেছে। আর মিটিংয়ে তখন বক্তৃতা দিল কে? মিজানুর রহমান, তখন অ্যাক্টিং সেক্রেটারি। তাজউদ্দিন অ্যারেস্ট হয়ে গেছে, অন্যরা অ্যারেস্ট হয়ে গেছে। এই শাহবাজ্জে মনিভাই, সাইদুর রহমান, চটকর ফেডারেশনের প্রেসিডেন্ট। আমাদের কিন্তু কোনো শ্রমিক সংগঠন তখন ছিল না, কিন্তু মনিভাই এবং অন্যরা তাদের পটাইয়া 6 দফার পক্ষে নিয়ে আসলেন।
এবং ওই জায়গা হাফেজ হাবিবুর রহমান আর আর শাহ মুয়াজ্জেম ছিল পরে, যদিও সে হয়েছে কি আমার হাফেজ মুসা পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেল, 32,000 লোককে অ্যারেস্ট করলো। এই তখন 7 জুনের যে কর্মসূচি দেখা হলো, সেই কর্মসূচিতে আপনার আমাকে না তেজগাঁয় মনুমিয়া সহ একজন মারা গেল, মনুমিয়া শ্রমিক সহ। আর ড্যামরার থেকে যখন বড় প্রসেশন নিয়ে আসতেছিল, আমরাও তখন কার্জন হলের এখানে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা কার্জন হলে এখানে ডেমরায় আসার পর যাত্রাবাড়ির এখানে ঘুরে ঘুরে ওখানেও 100 লোক মেরে ফেললো। আইয়ুব খান পাগল হয়ে গেল। আর বঙ্গবন্ধু তো এখানে মানে অস্থির, কি হবে কি হবে না। তারপর ওরা চিন্তা করলো যে বঙ্গবন্ধু এটা ঠেকানো যাবে না, 6 দফা মানুষের মুক্তি সনদ হয়ে গেল, 1 দফা হয়ে গেল। তখন 1 দফা স্লোগান আরম্ভ হলো। তারপর তো জানেন ষড়যন্ত্র, সেই বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য 68 সালে জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি দিল। আসামি শুধু দিল না, ওই যে নেত্রী আছে 6 মাস পর্যন্ত পরিবারের কারোর সাথে দেখা করতে দেয় নাই। বঙ্গবন্ধু বেঁচে আছেন কি জানে না, মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দিল এবং তাকে ফাঁসিতে লটকাবার জন্য চেষ্টা করল। এইভাবে বঙ্গবন্ধু এই দেশটাকে মৃত্যুকে হাতে নিয়ে, তবে ওকে কাছে কোনো অপরাধ, কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পর এই আওয়ামী লীগকে ভাঙার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেউ পিডিএম করলো, কেউ 8 দফা করলো, আর মৌলানা ভাসানী তো 6 দফার বিরুদ্ধে নামে গেল, 14 দফা দিল। জামাত 8 দফা দিল, মানে মানুষ যাতে বিভ্রান্ত হয়। কিন্তু মানুষ বিভ্রান্ত হয় না, মানুষ সঠিকটাই বেছে নিয়েছিল বঙ্গবন্ধু। 6 দফা মানে 1 দফা, এবং বঙ্গবন্ধু বলেছে 6 দফা মানতে হবে, না হলে আমি 1 দফার আন্দোলন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তখন এই রমনা গঠন হবে, বঙ্গবন্ধু বলছে তোমরা 6 দফা মেনে নাও, না হলে আমরা 1 দফা দেব। তার মাথায় কিন্তু 1 দফা সময় আর অবস্থা বুঝে উনি এইটাকে দিচ্ছে। সেই শহীদের রক্তের পর তার আগরতলা কনস্পিরেসি কেস, আমি বঙ্গবন্ধুকে ফাঁসি দিবে। 6 মাস পর্যন্ত এই যে নেত্রী আছে, পরিবার তো দূরের কথা, যখন মামলা আরম্ভ হলো জুন মাসে, তখন উকিল দেয়া হলো। সেই উকিল দেওয়ার পর তখন একটু দেখা গেল এদিক দিয়ে আইয়ুবের অবস্থা 12টা বাজে গেছে, পশ্চিম পাকিস্তানেও খারাপ। আর এখানে 69-এর গণ অভ্যুত্থান আরম্ভ হলো জানুয়ারি মাসে। আসাদ মারা গেল, মতিউর মারা গেল, আন্দোলন আরো বেগবান, আরো কার্ফু ভেঙে করে মানুষ রাস্তায় নামালো। তখন আগরতলা শহীদদের ষড়যন্ত্র মামলা শুরু হয়ে গেছে। তখন আর এক ষড়যন্ত্র, ওরা বঙ্গবন্ধু বিকেলে একটু হাঁটতো, সেই হাঁটাটা সুযোগে তারা বঙ্গবন্ধুকে গুলি করে মারবে, যে উনি পালাতে ছিল। এই টেস্ট করতে যাইয়া আগরতলা মামলায় সার্জেন্ট জৌরক আর ফজলক বাথরুমে নেওয়ার সময় গুলি করলো। সার্জেন্ট ফজলুল হক জৌরক মারা গেল। ফজলক, আমরা তখন ঢাকা ইউনিভার্সিটি 15ই ফেব্রুয়ারি 69-এর গণ আন্দোলন তখন চুঙ্গে, মানুষ রাস্তা না যায়, কারফিউ মানে না। সেই হিসেবে দেখে যে এগে যদি মানলে কি অবস্থা হয়। তারপর বঙ্গবন্ধুকে মারারও ষড়যন্ত্র করছিল, এবং কানে কানে একজনে বলে গেছিল আপনি বিকেলে হাঁটবেন না। আমি যতদিন জানি, নেত্রীও জানে, একজন অফিসার বা একজন সেপাই বলে গেছিল আপনি হাঁটবেন না বিকেলে। অফিসার্স মেসের সামনে একটু জায়গা ছিল, ওখানে হাঁটা যাচ্ছিল। তারপর কি করলো, 15ই ফেব্রুয়ারি বিস্ফোরণ ঘটে গেল। ঢাকা শহরে কোন লোক রাস্তায় না তারা ছিল না। আমরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তায় ঘুরে গেছি। এমনই অবস্থা হলো, ওই বঙ্গবন্ধু হত্যা বিচারে এস.এ. রহমান যে বিচারপতি ছিল, বাংলা একাডেমির পাশে তার বাড়ি ছিল, ওই বাড়িতে আগুন লাগাই দিল। সে পলাইয়া
যাইয়া এয়ারপোর্টে চলে যায়, সেখান থেকে করাচি চলে যায়, সে পলায়। আর যেখানে আর্মি পায়, নিউ মার্কেটের সামনে আর্মি পাওয়া গেল, আর্মিকে মারা গেল। 18 তারিখে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুদ্দোয়াকে এই আর্মিতে গুলি করে মারল। তার রিয়াকশন দেখছো, সেটাতে আরো বিক্ষোভ বেড়ে গেল। কেউ কোনো মানে গভর্নমেন্টের কোনো হাতে কোনো ক্ষমতা নাই, জনগণের হাতে ক্ষমতা চলে গেল, ক্ষমতার হাতে চলে গেল। তখন আইয়ুব খান বঙ্গবন্ধুকে প্রস্তাব পাঠালো প্যারোলে মুক্তি দেবে। বঙ্গবন্ধু বলল, আমি প্যারোলে মুক্তিতে আলোচনা করবে, আমি পরের মুক্তিতে যাব না। এবং নেত্রী আছে সেখানে, মামিকেও বুঝাবার জন্য আমাদের কিছু কিছু নেতা সেদিন চেষ্টা করেছিল যে যান একটু, না হলে ভবিষ্যতে কি হয়। মামিও বলছিল, নেত্রীও গেছিল, তুমি প্যারোলে যাবা না, হেলিকপ্টার প্লেন রেডি ছিল। বঙ্গবন্ধু বলছে, আমি মুক্ত মানুষ ছাড়া আমি আইয়ুবের সাথে আলোচনা করব মুক্ত মানুষ হয়ে। তারপর 21 তারিখে আইয়ুব খান বাধ্য হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। জনগণের দাবির মুখে বঙ্গবন্ধু 1 ইঞ্চি আপোষ করে নাই। সে মৃত্যুকে আরো ইঙ্গিত করছে বাংলার মানুষের স্বাধীনতার মুক্তির জন্য। তার কাছে দেশের মানুষের স্বাধীনতা এই মুক্তির যুদ্ধই ছিল বেশি। তারপর কি হলো, 22 তারিখে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। এখন মুক্তি দিয়ে নেবে কেটা? ওখানে রাস্তায় তো মানুষ আর্মি দেখলে মারে। এই যে আপনার তখন ওই যে মেজর জেনারেল রাও ফরমানারি ছিল ব্রিগেডিয়ার, এইখানে সে কথা, ঠিক আছে আমি কোনোভাবে নিয়ে বাসার সামনে যাই সারান দিই। এই রাও ফরমানারি আইসে বঙ্গবন্ধুর বাসার সারান দিয়ে উনি গাড়ি দিয়ে চলে যায়। এই হলো আমাকে বঙ্গবন্ধু। আর তাকে মেরে ফেললো এই বাংলার মানুষরা, যে বাংলার জন্য তিনি সারা জীবন করলো, সুখ শান্তি কিছু ভোগ করলো না। আজকে 7 জুন মনু মিয়াকে শ্রদ্ধা করি, লোককে শ্রদ্ধা করি। এবং তারপর 70 নির্বাচনের পর জানেন, ওদিকে আর লম্বা করতে চাই না বঙ্গবন্ধু। কিন্তু পূর্ব পাকিস্তানে অনেক নেতা আমাদের সমর্থন করে নাই বঙ্গবন্ধু। মৌলানা ভাসানী আর ওই মশিউর রহমান করছে কি, মশিউর রহমান বলে যে এলো সিএ টাকা দেয়া হয়েছে, এই 6 দফা সিএ টাকা। বঙ্গবন্ধু বহু ষড়যন্ত্রকে অতিক্রম করছে, শুধু আল্লাহর উপর ভরসা করে আর মানুষের উপর ভরসা করে তিনি জয়ী হয়েছেন। তাকে মারছে, কিন্তু বঙ্গবন্ধুর কোনোদিন মৃত্যু হবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বাংলার আকাশ বাতাস মানুষের মনে থাকবে। তাই আজকে আমাদের আওয়ামী লীগ নেতাদের বলি, আপনারা একটু পড়াশোনা করেন, লেখাপড়া করেন, অতীত ইতিহাস দেখেন যে বঙ্গবন্ধু কি ত্যাগ করছে। তার ত্যাগের সমপরিমাণ করলে ইনশাল্লাহ আওয়ামী লীগ 1000 বছরেও ক্ষমতায় থাকবে। কেউ কথা খালি ভোগের রাজনীতি করেন না, ত্যাগের রাজনীতি করেন। 7 জুনে আজকে হোক সেই প্রতিজ্ঞা, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে আমরা মানুষকে ভালোবাসবো, ত্যাগ করব, ভোগ করব না। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগও ক্ষমতা থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি নেতা।